हेलो एंड वेलकम टू विशन WBCS एडुकेशन। आमी तोमादेर एडुकेटर देबारती मैम WBPSC 2023 फूड एसआई के टार्गेट करे जेनारेल स्टाडिजर उपरे प्रैक्टिस सेट निये आबारो चले एसेछि तोमादेर काछे। आजकेर प्रैक्टिस सेट नाम्बार होच्छे 24 अर्थात प्रिवियास समस्त प्रैक्टिस सेटगुलो जेगुलो आमादेर एई चैनेले आपलोड होच्छे आशा करछि तोमरा सकले सेगुलो भिजिट करे एसेछो। जोदि ना देखे थाको ताहले प्लेलिस्टे गिये तोमरा सेगुलो किन्तु भिजिट करे आसबे। प्रैक्टिस सेट प्रत्येकटा किन्तु एई फूड एसआई एग्जामिनेशन के टार्गेट करे करा होच्छे। प्रत्येकटा प्रश्न खूब गुरुत्वपूर्ण होते जाच्छे आमादेर एग्जाम पॉइंट अफ भिउते। एबं एई जेनारेल स्टाडिजের टपिकेर मध्ये जेई टपिकगुलो थाकছে সেগুলো দেখে নাও। দেখো ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি পলিটি তো থাকবেই, তার সঙ্গে থাকবে ইকোনমি সায়েন্স স্ট্র্যাটেজি সিএ অর্থাৎ এই সব টপিকগুলোকে কভার করা হচ্ছে প্রত্যেক প্র্যাকটিস সেটের মধ্যে। প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 20 কোয়েশ্চেন থাকছে এবং প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড হবে। এবং বলে রাখি এই প্র্যাকটিস সেটগুলো যদি পিডিএফ তোমরা পেতে চাও তাহলে পিডিএফটা কোথা থেকে পাবে? দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা তোমাদের ফোনে ডাউনলোড করে নেওয়ার পরে সেখানে তোমরা ওপেন করার পরে সের ভিতরেই তোমরা পেয়ে যাচ্ছ এই ভিডিওর যে প্র্যাকটিস সেট সেগুলোর পিডিএফ। ঠিক আছে, অর্থাৎ আজকের যে প্র্যাকটিস সেট সেটাও তোমরা এর ভিতরেই পেয়ে যাবে। এছাড়া ফুড এসআই যেটা রয়েছে সেই এক্সাম রিলেটেড যেই মক টেস্ট আমাদের এখানে চলছে সেগুলো পারচেস করতে চাইলে, এছাড়াও শুধু ফুড এসআই নয়, যাবতীয় পরীক্ষা যেগুলো কম্পিটিটিভ এক্সাম হচ্ছে সেই সমস্ত বিষয় তোমরা জানতে হলে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদেরকে ফোনে ডাউনলোড করতে হবে। সুতরাং দেরি না করে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নাও তোমাদের ফোনে। এবার আমরা শুরু করতে চলেছি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। যেমনটা প্রত্যেকটা প্র্যাকটিস সেটের প্রথমেই আমি বলে থাকি যে প্রত্যেকটা প্রশ্ন আগে ভিডিওটা পজ করে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে, তারপরে দেখবে যে অ্যান্সারটা কী হচ্ছে এবং এন্ড অফ দ্য ভিডিও ক্লাসে আমাদের কমেন্ট করে জানাবে যে তোমাদের কার কত স্কোর হচ্ছে আউট অফ 20। তার ফলে কী হবে, একটা প্র্যাকটিস সেটের মধ্যে দিয়ে একটা টেস্ট দেওয়া হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য ইংলিশ নিউজ পেপার ইন্ডিপেন্ডেন্ট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ। ইন্ডিপেন্ডেন্ট নামক পত্রিকাটি আমাদের একটি ইংলিশ নিউজ পেপার, যেটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট একটি, আমাদের যখন ন্যাশনাল মুভমেন্ট চলছে তখনকার সময়। তো ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকাটির কার সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ এর সঙ্গে কে সম্পর্ক, কোন পার্সোনালিটি তার সঙ্গে যুক্ত ছিলেন। এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে মতিলাল নেহেরু। অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। মতিলাল নেহেরু, যিনি হচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্ট ওয়াজ অ্যান এলাহাবাদ বেসড, এটি একটি এলাহাবাদ বেসড নিউজ পেপার ছিল, ইংলিশে নিউজ পেপারটি হতো এবং এটি স্টার্ট করেছিলেন কিন্তু এই মতিলাল নেহেরু অর্থাৎ জওহরলাল নেহরুর বাবা। এবং সালটা কত ছিল? 1919 সাল। দ্য পেপার ক্লোজ ডাউন আন্ডার ব্রিটিশ রিপ্রেশন 2 years later। 2 বছর এটা চলেছিল, তারপরে ব্রিটিশদের যে নীতি ছিল যে দেশীয় বিষয় নিয়ে সেখানে আলোচনা করা যাবে না, সেই বিষয়ের উপরে কেন্দ্র করে এই পেপারটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো অপশান ডি কারেক্ট অ্যান্সার আমাদের মতিলাল নেহরু। নেক্সট প্রশ্নতে বলা হচ্ছে দ্য রিভল্ট অফ 1857 ওয়াজ উইটনেসড বাই দ্য পোয়েট। কোন কবি 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই সিপাহী বিদ্রোহের যে প্রত্যক্ষদর্শী বা প্রত্যক্ষ সাক্ষী বলা যেতে পারে, কোন বিখ্যাত কবি সেই সময় ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে গালিব। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পোয়েট গালিব হচ্ছে সেই সময়, তার যে জীবদ্দশার টাইম স্কেলটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে 1757 থেকে 1869 সাল, এর মাঝখানেই হয়েছিল 1857 সালের সিপাহী বিদ্রোহ, যেটা সম্পর্কে তিনি কিন্তু ওয়াকিবহাল ছিলেন এবং সেই সময় একজন ইম্পর্টেন্ট পার্সোনালিটি ছিলেন সেই সময়। তো তিনি একজন কী ছিলেন? তিনি পোয়েট গালিব ছিলেন একজন উর্দু কবি, অর্থাৎ উর্দুতে তিনি রচনা করেছিলেন প্রচুর কিছু। দ্য সেন্ট্রাল দিল্লি উইটনেস দ্য হিস্টোরিক ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, যেটাকে আমরা বলে থাকি 1857 বি.ডি. সাভারকর তার বইতে লিখেছেন, যেটা হচ্ছে আমাদের প্রথম ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলা যেতে পারে তার মত অনুযায়ী। তো অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। গালিব বা মির্জা গালিব যেটাই থাকুক অপশানে, ফুল নাম হচ্ছে মির্জা গালিব। অপশান সি কারেক্ট অ্যান্সার, তিনি একজন উর্দু পোয়েট ছিলেন। পরবর্তী প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্র নিয়ে। কৌটিল্য অর্থশাস্ত্র ইজ আ বুক অন। কি বিষয়ের উপরে কৌটিল্যের অর্থশাস্ত্র বইটি লেখা হয়েছে? অর্থশাস্ত্র বইটির যে কারণে লেখা রয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ স্টেট ক্রাফট, অর্থাৎ রাজ্য চালানোর যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া বা নীতি সেই সম্পর্কে বিশেষভাবে এখানে এমফাসাইজ করা হয়েছে যে কী নীতি একজন রাজার গ্রহণ করা উচিত, কী কাজ করা উচিত, কোন ধরনের ষড়যন্ত্রকে কিভাবে সেটাকে সলভ করা উচিত, সেই সমস্ত বিষয়, কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল বিষয় তার মধ্যে রয়েছে, যেই কারণে আমরা একটা বিশেষভাবে এই গুরুত্ব দিয়ে দেখি যে রাজনীতির দিক থেকে কৌটিল্যের অর্থশাস্ত্র বইটিকে। তো অপশান বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। হু হ্যাজ রিটেন দ্য বায়োগ্রাফি অফ হর্ষ? হর্ষ বা হর্ষবর্ধন, হর্ষবর্ধনের বায়োগ্রাফি সম্পর্কে
কে রচনা করেছিলেন। তো হর্ষবর্ধন সম্পর্কে আমরা কিন্তু সেই বায়োগ্রাফি থেকেই একটা বিশাল পার্ট তার সম্পর্কে জানতে পারি। সেই বায়োগ্রাফিটি রচনা করেছিলেন হচ্ছে বাণভট্ট। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বাণভট্ট এটি রচনা করেছিলেন এবং বাণভট্টকে কোনো কোনো জায়গায় বানা বলেও সম্বোধন করা হয়ে থাকে। এবং এই বাণভট্ট যে রচনাটা করেছিলেন সেটা কিসের কোন ল্যাঙ্গুয়েজে ছিল? এটা ছিল হচ্ছে সংস্কৃততে, ঠিক আছে। হু ওয়াজ আ সংস্কৃত রাইটার, তিনি সংস্কৃততেই তার রচনাগুলো সমস্ত করেছিলেন। এবং এই বায়োগ্রাফি যেটা হর্ষবর্ধনের তিনি রচনা করেছিলেন সেই বায়োগ্রাফিটার নাম কি সেটাও প্রশ্ন আসে। বায়োগ্রাফিটার নাম হচ্ছে হর্ষচরিত, ঠিক আছে। অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের। হু ইজ দ্য অথার অফ মণিমেখলাই? মণিমেখলাই একটি বইয়ের নাম। এই মণিমেখলাই বইটা হচ্ছে সঙ্গম পিরিয়ডের, অর্থাৎ এটা একটি তামিল যে ল্যাঙ্গুয়েজে সেই সময় যে রচনা করেছিল একটা বিশেষ সময়, সেখানে বেশ কিছু সঙ্গম পোয়েট ছিলেন, তারা এই বিভিন্ন ধরনের বই রচনা করেছিলেন, যেটা হচ্ছে আমাদের অন্যতম একটা সাউথ ইন্ডিয়ান কালচারকে সেখানে ডিনোট করা হচ্ছে। এবং এই মণিমেখলাই বইটির রচনাকার বা রচয়িতা কে ছিলেন? এটি রচনা ছিলেন সত্যনার। অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর এই প্রশ্নে। মণিমেখলাই ওয়াজ রিটেন বাই দ্য কুলাভানিগম সিত্থালাই সত্যনার। বেশিরভাগ ক্ষেত্রেই সত্যনার কথাটাই তোমরা পাবে, এখানে হচ্ছে পুরো নামটাও দেওয়া রয়েছে। মণিমেখলাই ইজ কনসিডার্ড টু বি আ টিপিক্যাল রিপ্রেজেন্টেশন অফ তামিল বুদ্ধিজম। তামিলের যে বুদ্ধিজমের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে এই মণিমেখলাইয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। হি ওয়াজ able to achieve this by translating a large set of Buddhist terms to Tamil from Sanskrit to Pali। অর্থাৎ এখানে একটা বুঝতেই পারছি যে আমাদের তামিল যে কালচার, যেটাকে আমরা বলে থাকি কি না সঙ্গম পিরিয়ড, তাই তো। সঙ্গম পিরিয়ড একটা ইম্পর্টেন্ট সেক্টর, সেখানে শুধু মণিমেখলাই নয়, আরও অনেক কিছু রয়েছে সেখানে। সত্যনারের রচনা ছাড়াও আর তিরুভাল্লুবুরের রচনা আছে, তো সেগুলো একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের এখানে হিস্ট্রিকে বহন করে নিয়ে আসে, যেটা হচ্ছে তামিল লিটারেচার সম্পর্কে। তো অপশান বি কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। সত্যনারের দ্বারা রচনা হয়েছে মণিমেখলাই। নেক্সট প্রশ্নতে বলা হচ্ছে আকবরনামা, যেটি আমাদের রচনা করেছিলেন কে? আবুল ফজল। এটা আলাদাভাবে তো প্রশ্ন আসে, এটা আমরা জানি যে আবুল ফজলের রচনা আকবরনামা, কিন্তু আজকের প্রশ্ন কিন্তু একটু অন্যরকম। সেটা হচ্ছে যে আবুল ফজলের এই আকবরনামা, এই বইটি কতদিন সময় ধরে তিনি রচনা করেছিলেন, কতটা সময় লেগেছিল, তার কত বছর লেগেছিল? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 7 বছর। অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। 7 বছর, দীর্ঘ 7 বছর সময় ধরে তিনি এই রচনাটা করেছিলেন, ঠিক আছে। দ্য ওয়ার্ক ওয়াজ কমিশন বাই আকবর, রিটেন বাই দ্য আবুল ফজল, ঠিক আছে। অর্থাৎ আকবরের সম্পর্কে এখানে লেখা হয়েছে। এবং এই আবুল ফজল হচ্ছে আকবরের রাজসভায় যে নবরত্ন ছিল সেই নবরত্নের মধ্যে একজন, ঠিক আছে। আকবরের রয়্যাল কোর্টের একজন মেম্বার ছিলেন। তো 7 বছর সময় লেগেছিল তার এই রচনা করতে। অপশান এই কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। নেক্সট, দ্য ক্লাসিক্যাল ডান্স অফ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্সটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি কুচিপুড়ি। অপশন বি কারেক্ট অ্যান্সার। এটা মোটামুটিভাবে আমরা জানি যে কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি অন্যতম, শুধু ক্লাসিক্যালটা শুধু অন্ধ্রপ্রদেশে নয়, আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। সেটা হচ্ছে যে আমাদের ক্লাসিক্যাল ডান্স কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশ থেকে সেটা বিলং করে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে চিত্রকূট ওয়াটারফল সম্পর্কে কথা, যে চিত্রকূট ওয়াটারফল সেটা কোথায় অবস্থিত, অর্থাৎ কোন পার্টিকুলার জায়গায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে বাস্তার ডিস্ট্রিক্ট। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাস্তার ডিস্ট্রিক্টের মধ্যে চিত্রকূট ওয়াটারফল অবস্থিত। চিত্রকূট ওয়াটারফল ইজ আ বিউটিফুল ওয়াটারফল সিচুয়েটেড অন দ্য রিভার অফ ইন্দ্রাবতী। এখানে আরও একটি প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে বাস্তার ডিস্ট্রিক্ট, যেটা আজকে আমাদের প্রশ্ন, ইটস ওকে, বাট কিন্তু এক্ষেত্রে কোন রিভারের উপরে যদি বলা হয় তাহলে চিত্রকূট ওয়াটারফল কিন্তু হয়ে যাবে ইন্দ্রাবতী রিভারের উপরে। এবং যদি স্টেটের কথা বলা হয় বাস্তার ডিস্ট্রিক্টটা কোন স্টেটে, তাহলে সেটা হচ্ছে ছত্তিশগড় স্টেট। এবং এই ওয়াটারফলের হাইট কত? সেটা হচ্ছে যে 90 ফিট। তাহলে আমরা এখান থেকে 4টে প্রশ্ন জানতে পারছি। একটা হচ্ছে চিত্রকূট ওয়াটারফল হচ্ছে আমাদের ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত, ছত্তিশগড়ে অবস্থিত, পার্টিকুলারলি বাস্তার ডিস্ট্রিক্টে অবস্থিত, 90 ফিট উচ্চতাযুক্ত। অপশন বি কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। পরবর্তী আরেকটা প্রশ্ন হুন্ড্রু ফলস নিয়ে। হুন্ড্রু ফলস ইজ ফর্মড অন, কোন নদীর উপরে হুন্ড্রু ফলস অবস্থিত? হুন্ড্রু ফলস অবস্থিত সুবর্ণরেখা নদীর তীরে। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সুবর্ণরেখা নদীর উপরে হুন্ড্রু ফলস অবস্থিত এবং এর যে হাইট সেটা হচ্ছে যে 320 ফিট, ঠিক আছে। এটা একটি অন্যতম সুন্দর, যেটা আমাদের হুন্ড্রু ফলস, সেটা আমাদের সুবর্ণরেখার উপরে অবস্থিত এবং এটি রাঁচিতে অবস্থিত। অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ গ্রিন গোল্ড? সবুজ সোনা বলে আমরা কোন পার্টিকুলার ফসলকে আমরা আইডেন্টিফাই করি? সবুজ সোনা হিসাবে আমরা বলে থাকি টিকে, অর্থাৎ চা। চায়ের জন্য আমরা গোল্ড টি এই শব্দটি ব্যবহার করে থাকি।
যেহেতু একটু অত্যন্ত অর্থকরী একটি ফসল। এবং শুধু তাই নয়, যে চায়ের যে উৎপাদন সেটার মধ্যে স্পেশালি বলা যেতে পারে যে চায়নার চা, সেখানে আমরা গ্রিন টিও বলে থাকি। এটাও একটা মেন কারণ কিন্তু অরিজিনেশনের, এই গ্রিন গোল্ড কথাটা বলার জন্য। কারণ এখানে চায়নার যে অরিজিনেশন সেটা আমরা জানি কি, এখানে যে গ্রিন টি খাই সেটা কিন্তু মূলত কিন্তু চায়না থেকে আসে, ঠিক আছে। চায়নার মেন যে টিয়ের কোয়ালিটি ভ্যারাইটি সেটা গ্রিন টি, আর আমাদেরটা কি সেটাও প্রশ্ন আসে, সেটা কিন্তু কালো শেখা চা যেটা হয়, ব্ল্যাক টি, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েশন, সেই কনসেপ্ট থেকে গ্রিন টি কথাটা এসেছে। শুধু এটাই শুধু পার্টিকুলারলি রিজন নয়, যেহেতু চা গাছ হচ্ছে একটি অর্থকরী ফসল, সেই জন্য এটাকে আমরা গ্রিন গোল্ড বলে থাকি। অপশান ডি কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, যেখানে বলা হচ্ছে ক্লোভস আর অবটেন্ড ফ্রম। ক্লোভস মানে লবঙ্গ। লবঙ্গ আমাদের যে জিনিসটা দেখতে পাই লবঙ্গ, সেটা অ্যাকচুয়ালি গাছের কোন অংশ? এটি হচ্ছে আমাদের ফ্লাওয়ার বাড, অর্থাৎ ফুলের যে কুড়ি সেটাই হচ্ছে আমাদের লবঙ্গ হিসাবে আমরা দেখি। অর্থাৎ গাছের যে ফুলের কুড়ি সেটাকেই আমরা এখানে মশলা হিসাবে ব্যবহার করে থাকি। অপশান ডি কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাসিড রেন সম্পর্কে। অ্যাসিড রেন ইজ কজড বাই। অ্যাসিড রেন যেটা আমাদের হয়ে থাকে পলিউশনের জন্য, সেটার পেছনে মেন কারণ কি? মূলত অ্যাসিড রেন আমরা এটা তো জানি যে পলিউশন, তো পলিউশন পার্টিকুলারলি অনেক ক্ষেত্রে হয়। মূলত যদি অ্যাসিড রেনের কথা বলা হয় তাহলে সেটার হবে ইন্ডাস্ট্রির জন্য। কেন? কারণ ইন্ডাস্ট্রি থেকে নির্গত যে সমস্ত বিষাক্ত ধোঁয়া, গ্যাস বা পলিউশন, সেগুলোই কিন্তু মূলত যেটা বাতাসে মিশছে সেটাই কিন্তু মূলত অ্যাসিড রেনের কারণ, ঠিক আছে, যেটা মূলত আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমাদের বেরিয়ে আসছে বা এমিট হচ্ছে। তার মধ্যে কিন্তু অন্যতম সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড, যেটা NO বলে থাকি এবং SO2 বলে থাকি, এই দুটো হচ্ছে পার্টিকুলারলি অ্যাসিড রেনের জন্য অত্যন্ত খারাপ অ্যাটমসফিয়ারের জন্য। তো অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইন্ডাস্ট্রিজ। নেক্সট বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনঅ্যাক্টেড দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট ইন দ্য ইয়ার অফ। কত সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফরেস্ট কনজারভেশন অ্যাক্টটাকে চালু করেছিল? সালটা হচ্ছে 1980 সাল। এরপরে অনেকবার অ্যামেন্ড হয়েছে, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু যদি অ্যাক্ট কবে শুরু হচ্ছে সেটা বললে 1980 সাল আমাদের অ্যান্সার করতে হবে। অপশন বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টিজ টু অল সিটিজেন অফ দ্য ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ফ্রিডম স্পিচ অর্থাৎ সমস্ত কথা বলার যে স্বাধীনতা আমাদের সংবিধান আমাদেরকে প্রত্যেকটা সিটিজেনকে দিয়েছে, সেটা আমাদের কোন আর্টিকেলে বলা হয়েছে? এটা আমাদের বলা হয়েছে আর্টিকেল 19। অপশন ডি কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। আর্টিকেল 19 আমাদেরকে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে গ্যারান্টি দেয়, ঠিক আছে। নেক্সট, হাউ মেনি সেশন অফ দ্য লোকসভা আর নর্মালি হেল্ড ইন দ্য ইয়ার। কতগুলো সেশন আমাদের লোকসভায় হয়? লোকসভায় কিন্তু আমাদের যে সেশন সাংবিধানিকভাবে আমাদের ম্যাক্সিমাম সেটা আমরা হতে পারে 3 বার। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে 3 বার আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট, আমাদের সংসদ বসে, কিন্তু এখানে ম্যাক্সিমাম পর্যন্ত খুব মিনিমাম গ্যাপ কিন্তু রাখতে হবে 6 মাস। অর্থাৎ একটা সেশনের পরে আরেকটা সেশন, এর মাঝখানে ম্যাক্সিমাম গ্যাপ 6 মাস হতে পারবে। 6 মাসের মধ্যেই আরেকটা সেশন অনুষ্ঠিত করতে হবে। 6 মাসের বেশি গ্যাপ করা পসিবল নয়, এটা আমাদের সংবিধান বলছে। কিন্তু আমাদের এখানে দেখা যায় 6 মাসের গ্যাপের প্রয়োজন পড়ে না, যেহেতু আমরা সামার একটা সেশন হয়, উইন্টার সেশন হয়, মাঝখানে মনসুন সেশন হয়। তো যেহেতু আমরা 3টে গ্যাপ রাখি, 3টে সেশন হয় আমাদের এখানে, সেই জন্য ওই সংবিধানের যে 6 মাস গ্যাপটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। সেটাও কিন্তু প্রশ্ন আসে সাংবিধানিকভাবে যে ম্যাক্সিমাম গ্যাপ কতটা থাকতে পারে একটা সেশন থেকে অপর সেশনের মাধ্যমে, সেটা কিন্তু আমাদের সবসময় 6 মান্থ মনে রাখতে হবে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু আমরা 3টে সেশন এখানে কন্টিনিউ করে থাকি। অপশন সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইন হুইচ ইয়ার দ্য সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, যেটাকে আমরা CVC বলে থাকি, এটাকে স্ট্যাচুটারি স্ট্যাটাসদের মর্যাদা দেওয়া হয়েছে কত সালে? এটা দেওয়া হয়েছে 2003 সালে। অপশন বি কারেক্ট অ্যান্সার। প্রথমে এটা স্ট্যাচুটারি ভার্সন ছিল না, মানে স্ট্যাচুটারি মর্যাদা ছিল না, সেটা প্রাথমিকভাবে একেবারে শুরুতে যেটা স্টার্ট হয়েছিল সেটা হচ্ছে 25শে আগস্ট 1998 সালে। এবং সেই CVC যেটা যে স্ট্যাচুটারি আমাদের সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সেটা কিন্তু আমাদের মাল্টি মেম্বার কমিশন হিসাবে তখন একটা মর্যাদায় ছিল। কিন্তু 2003 সাল থেকে আমাদের একটি বিল পাশ করার মাধ্যমে লোকসভা এবং রাজ্যসভা দুটোর মাধ্যমে এখানে কিন্তু এটাকে একটা স্ট্যাচুটারি মর্যাদা দেওয়া হয়েছে। অপশন বি কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নে। নেক্সট বলা হচ্ছে ইলেকট্রন মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন হুইচ মোশন। ইলেকট্রন আমাদেরকে
যে ওশানে আমাদের একটা নিউক্লিয়াসের চারপাশে যে সমস্ত ইলেকট্রনসগুলো ঘুরে বেড়াচ্ছে, সেই ইলেকট্রনসগুলো কিন্তু পুরোপুরিভাবে কি মোশানে ঘুরে বেড়াচ্ছে, এটা একটি অরবিটাল মোশানে ঘুরে বেড়াচ্ছে। ঠিক যেমন আমাদের সোলার সিস্টেমে আমাদের গ্রহ ঘুরে বেড়াচ্ছে সূর্যকে কেন্দ্র করে, ঠিক একই রকম অরবিটাল ফরমেশন এখানে হয়ে যাচ্ছে নিউক্লিয়াসের মধ্যেও। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অরবিটাল মোশন ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট বলা হচ্ছে দ্য প্রসেস অফ চেঞ্জ ফ্রম লিকুইড টু গ্যাস। লিকুইড টু গ্যাস অর্থাৎ তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থাতে পরিবর্তন হয়ে যাওয়ার যে প্রসেস, সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলি ভেপারাইজেশন। অপশন বি কারেক্ট অ্যান্সার, ভেপারাইজেশন ইজ আওয়ার রাইট অ্যান্সার। হিউম্যান স্কিন, খুব স্টার করে রাখো প্রশ্নটা। হিউম্যান স্কিন, মানুষের যে ত্বক, সেই ত্বককে আমরা কি বলি? এটা কি একটি সেল, নাকি এটা টিস্যু, নাকি এটা অর্গ্যান? এটি হচ্ছে একটি অর্গ্যান। সবথেকে বৃহত্তম অর্গ্যান আমাদের মানব দেহে, সেটা কিন্তু আমাদের স্কিন। খুব ইম্পর্টেন্ট। কেন সেটাকে বলা হচ্ছে দেখো বলে দিচ্ছি। স্কিন হচ্ছে সম্পূর্ণ বডিকে আবৃত করে রাখে, ঠিক আছে? তাহলে এগুলোর মধ্যে শুধু স্কিন আমাদের সমস্ত বডিকে প্রোটেক্ট করছে শুধু তা নয়, এর মধ্যে ওয়াটার, প্রোটিনস, ফ্যাট, সমস্ত কিছুর যে ফরমেশন, মিনারেলস, সব কিছুর একটা প্রবাহিত হচ্ছে। তার মানে কি হচ্ছে, আমাদের নার্ভস রয়েছে, স্কিন, মিনারেলস, রক্তজালিকা সব কিছুর মধ্যে রয়েছে। শুধু তাই নয়, বডির যে টেম্পারেচার সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু স্কিনের উপরে রয়েছে, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের সম্পূর্ণ বডিকে বাইরে থেকে আবরণে ঢেকে রেখে যে প্রোটেকশান দিচ্ছে, সেই জন্য আমরা হিউম্যান স্কিনকে কি বলে থাকি? একটা সবথেকে লার্জেস্ট অর্গ্যান ইন আওয়ার হিউম্যান বডি। ঠিক আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, অ্যান অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি হয়? এটি কি একটি হার্ডওয়্যার, নাকি সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার, নাকি নেটওয়ার্ক অ্যাডভাইস, না ফার্মওয়্যার? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সিস্টেম সফটওয়্যার, তাই না? কারণ অপারেটিং সিস্টেম যেটা তুমি ইউজ করছো, উইন্ডোজ 7 ইউজ করো কি উইন্ডোজ 10, কেউ তোমার অ্যাপেলস ম্যাকবুক, তো সেই সমস্ত ক্ষেত্রে যেটা তুমি অপারেট করছো, সেই অপারেটিং সিস্টেমটা কিন্তু একটি সফটওয়্যার, যেটা তোমাকে ক্রিয়েট করে দেওয়া হয়েছে, সেটার মাধ্যমে তুমি সমস্ত ফাংশন কিন্তু এক্সিকিউট করে দেবো। তাহলে সেটা কি হচ্ছে? একটা সিস্টেম সফটওয়্যার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা আজকের ক্লাসের 20 কোয়েশ্চেন কমপ্লিট করে ফেললাম। তাহলে আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের খুবই হেল্পফুল হয়েছে, তোমরা এক্সাম পয়েন্ট অফ ভিউতে ডেফিনেটলি রিলেট করতে পেরেছো। এবং যেমন ভিডিওর প্রথমে বলেছিলাম যে একদম শেষে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে যে কার কত স্কোর হচ্ছে আউট অফ 20। সেটার জন্য কিন্তু আমি ওয়েট করে থাকবো। তোমরা কিন্তু দেরি না করে এক্ষুনি কমেন্ট করে ফেলো তোমাদের কার কত স্কোর হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সকলে টেক কেয়ার অ্যান্ড বাই।